আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখো, তুমি কিন্তু আমার সাথেই থাকবে, একদম আমাকে একা ছাড়বে না। আবির বলে উঠল। কিন্তু আমাকে তো ভেতর আসতে দিবে না। আদিত্য বলে উঠল। সমস্যা নেই, এই হসপিটালের মালিক আমার পরিচিত, আমি কথা বলে নিব, তুই তানির সাথেই যা। আবির মাথা ঝাঁকিয়ে একটু পরে তানিকে নিয়ে ওটিতে ঢুকলো। বাকি সবাই বাইরে অপেক্ষা করছে। একটু পরে ডক্টর আসলো। ডক্টর দরজা খুলতেই পায়ের নিচে থাকা তারের সাথে বেজে ঠাস করে ফ্লোরে উবুর হয়ে পড়ে গেল। আবির দৌড়ে এসে ডক্টরকে টেনে তুলে বলল, আপনি ঠিক আছেন ডক্টর? ডক্টর আবিরকে বলল, আরে আপনি এখানে কি করছেন? আপনার তো ডেলিভারি হবে, আপনি শুয়ে পড়ুন বেডে। ডক্টরের কথায় আবির ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলে এই লোক? আমার ডেলিভারি? তখনই একজন নার্স দ্রুত এসে নিচে পড়ে থাকা চশমাটা উঠিয়ে ডক্টরের চোখে দিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ডক্টর, আপনিও না চশমা ছাড়া কিছু চোখেই দেখেন না। পেশেন্ট উনি না, ওনার ওয়াইফ মিসেস তানি। ডক্টর বলে উঠল। পানি? এর সময় তোমার এখন পানি খেতে ইচ্ছা করছে? নার্স বিরক্তির সুরে বলল, পানি না, তানি তানি। ওফ, আপনার বোধ হয় কানের মেশিনটাও পড়ে গেছে। কথাটা বলেই নার্সটা নিচে এদিক ওদিক তাকিয়ে কানের মেশিন খুঁজে এনে ডক্টরের কানে লাগিয়ে দিল। এসব দেখে আবির বেচারার অজ্ঞান হয়ে তাড়াতাড়ি তানির কাছে এগিয়ে গেল। ডক্টর তানির কাছে এসে তানিকে চিল্লাতে দেখে একদম শান্ত সুরে যোগ গুরুদের মতো করে বলল, নো মাই সাউন্ড, লো ভায়োলেন্স। চিল্লাচিল্লিতে কোনো কাজের সমাধান হয় না। জীবনে সবসময় আমাদের মনকে শান্ত রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, আমাদের কখনো উত্তেজিত হওয়া যাবে না। ধৈর্যের সাথে কাজ করতে হবে। ডক্টরের কথাবার্তা শুনে তানি তো রাগে কটমট করছে। ইচ্ছে করছে এইটারে এখনই লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে। তানি দাঁত কিরমির করে আবিরের দিকে তাকিয়ে আস্তে করে বলল, এই কার্টুন পিস কোথা থেকে ধরে নিয়ে এসেছো? কি বলছে ছাগলের মতো? তাড়াতাড়ি কিছু করো, না হলে আমি কিন্তু এই ডাক্তারের বাচ্চাকে খুন করে ফেলবো। আবির মাথা ঝাঁকিয়ে বলল। তুমি টেনশন নিও না, আমি দেখছি। আবির ডক্টরের দিকে তাকিয়ে বলল, ডক্টর এসব ছাড়ুন না, আপনি প্লিজ কাজ শুরু করুন না জলদি। ডক্টর বলল, এটাও আমার কাজের একটা অংশ। রোগীকে শান্ত না করে কাজ কিভাবে করব, তাই আমাকে আমার কাজ করতে দিন। ডক্টর আবার তানির দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি শান্ত হন, আমাকে দেখুন। আমি যেভাবে করছি সেভাবে করুন। জোরে একটা নিঃশ্বাস টেনে নিন, আবার ধীরে ধীরে ছাড়ুন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। তানি আর সহ্য করতে পারল না। একে তো ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তার উপর এই ডক্টরের ফালতু প্রবচন শুনে রাগে তানির মাথার রগ ফেটে যাচ্ছে। তানি দুই হাতে ডক্টরের কলার ধরে টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে রাগী কণ্ঠে বলল, এই ডাক্তার বাচ্চা, কে বলছিস এসব? হ্যাঁ, খ্যাতাপুরি তোর শান্ত হওয়ার। শান্ত হব? মজা চলছে এখানে। আমি এখানে যন্ত্রণায় মরছি আর তুই যোগগিরি করে শুরু করে দিয়েছিস। তাড়াতাড়ি আমার বাচ্চা বের কর, না হলে এক্ষুনি তোকে জীবনের মানে শান্ত করে দেব। অবস্থা বেগতিক দেখে আবির আর নার্সরা মিলে ডক্টরকে তানির কাছ থেকে টেনে ছাড়ালো। ডক্টর ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো। নার্সরা মিলে ডক্টরকে তানির কাছ থেকে টেনে ছাড়ালো। ডক্টর ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো। তাড়াতাড়ি পকেট থেকে ইনহেলার বের করে মুখে লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এ এমন কেউ করে? জানেন, আমি হার্টের পেশেন্ট, 3 বার করে সার্জারি করেছি। এখন যদি আমার কিছু হয়ে যেত? আবির বলে উঠল, সরি ডক্টর, প্লিজ কিছু মনে করবেন না, আসলে ও ব্যথায় এমন করছে। প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন। ডক্টর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলে ডক্টর তানিকে চেক আপ করতে নিলেই হঠাৎ ডক্টরের ফোন বেজে উঠল। ফোন দেখেই ডক্টর ভয় থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে ফোন বের করলো। হ্যাঁ, বলো না বেবি, কি হয়েছে? আমি বাসার সব কাজ করে দিয়ে এসেছি। ঘর মুছেছি, থালা বাসন ধুয়েছি, কাপড় কেচেছি, তারপর তোমার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে এসেছি। তুমি খেয়ে নিও, কেমন? তুমি চিন্তা করো না, আমি এসে তোমার পা টিপে দেবো, কেমন? আমি এখন রাখি, আসলে আমি এখন ওটিতে আসি তো। ওকে, বাই বেবি।
ফোনটা কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এসব দেখে তানিয়ার আবির দুজনেই বিরক্তির চরম পর্যায়ে। আবির বলে উঠল, এসব কি ডক্টর? ওটিতে কেউ ফোন ইউজ করে? আপনি ফোন বাইরে রেখে আসেননি কেন? ডক্টর করুণ সুরে কাঁদো কাঁদো গলায় বলল, কি করব ভাই, আমি যদি ফোন রিসিভ না করি তাহলে আমার যে দজ্জাল বউ সোজা ও ওটিতে চলে এসে আমারই অপারেশন করে ফেলবে। কি বলবো দুঃখের কথা, আমার বউ কোনো বউ না, সে একটা লেডি হর্সপর। সবসময় তার ধারাল দাঁত বের করেই থাকে আমার রক্ত চুষে খাওয়ার জন্য। কথাগুলো বলেই ডক্টর বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। এদিকে আবির বিরক্তির চরম পর্যায়ে। তানি তো পারছে না ডক্টরের মাথা ফাটাতে। কোন পাগলের পাল্লাই পড়ল ও? এখন ওর বাচ্চার কি হবে? আবির বলে, ডক্টর, আপনার দুঃখের কাহিনী পরে শুনবো, আপনি প্লিজ আমার স্ত্রীকে দেখুন না। ডক্টর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখেছি আমি। কথাটা বলেই ডক্টর তানিকে চেক করতে লাগলো। হঠাৎ ডক্টর ফ্লোরে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। এটা দেখে আবির ঘাবড়ে গেল। এর আবার কি হলো? একটা নার্স এসে তাড়াতাড়ি ডক্টরকে একটা বড়ি খাইয়ে দিল। একটু পরে ধীরে ধীরে ডক্টর ঠিক হয়ে গেল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি ফর ডিস্টার্বেন্স, আসলে আমার মির্গি রোগ আছে তো, তাই মাঝে মাঝে মধ্যে জেগে যায়। ইটস ওকে, এখন আমি ঠিক আছি, লেটস কন্টিনিউ। আবির বলে উঠল, ডক্টর, এমন কোনো রোগ কি আছে যা আপনার নেই? আমার তো মনে হয় পুরো দেশেও এত রোগ নেই যত রোগ আবার আপনার মাঝে আছে। ডক্টর মুচকি হেসে বলে উঠল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আসলে ছোটবেলা থেকে আমার অনেক রোগ, তাই তো আমার মা বাবা আমাকে ডক্টর বানিয়েছে, যাতে আমার এত রোগের জন্য অন্য ডাক্তারকে টাকা না দিতে হয়। তানি এবার চিল্লিয়ে বলে উঠল, তোমরা এইসবই করবে নাকি আমাকেও দেখবে? ডক্টর মাথা ঝাঁকিয়ে বলল, জি জি অবশ্যই, এক্ষুনি দেখছি। ডক্টর তানিকে দেখে বলে উঠল, হ্যাঁ, বাচ্চা পজিশন মতো চলে এসেছে, আপনি একটু জোরে জোরে পুশ করুন। আবির তানির মাথায় হাত বুলিয়ে বলল, পুশ করো তানি, পুশ করো। তানি জোরে জোরে পুশ করতে লাগলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা তানির। এদিকে আবির শুধু বারবার বলেই যাচ্ছে, তানি পুশ করো, পুশ করো। তানি অসহ্য হয়ে রাগে আবিরের গালে একটা চড় মেরে দিয়ে বলল, কি বারবার একই কথা বলছো? করছি তো, এখন কি হাতুড়ি দিয়ে ঠেলা দেবো নাকি? আবির বেচারা গালে হাত দিয়ে চুপ করে উঠল। তানি এবার জোরে পুশ করলো। একটু পরই বাচ্চার কান্নার শব্দ এলো। ডক্টর বাচ্চা কোলে নিয়ে বলল, কংগ্রাচুলেশন, আপনাদের ছেলে হয়েছে। আবির আর তানি খুশিতে কেঁদে ফেলে একজন আরেকজনকে বাচ্চাকে পরিষ্কার করে এনে আবির আর তানির কোলে এনে দিল। আবির বাচ্চার কপালে চুমু খেয়ে তারপর তানির কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ তানি, আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দেওয়ার জন্য। ডক্টর বাহিরে এসে সবাইকে খুশির সংবাদ দিয়ে দিল। সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। নূর খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরল। আবিরের বাবা পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করলো। একটু পরে তানিকে কেবিনে শিফট করা হলো। সবাই কেবিনে এলো বাবু দেখার জন্য। সবাই এক এক করে বাবুকে কোলে নিয়ে আদর করলো। নূরও এসে বাবুকে কোলে নিল। আমি মুচকি হেসে বলল, দেখো নূর, তোমার জামাই কিন্তু চলে এসেছে। এখন আমার বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আয়। তানির কথায় নূর লাজুক হেসে আদিত্যের দিকে তাকালো, কিন্তু আদিত্য কোনো রিয়াকশন দিল না। 2 দিন পর তানিয়ার বাচ্চাকে বাসায় নিয়ে আসা হলো। দেখতে দেখতে আরও 2 সপ্তাহ পেরিয়ে গেছে। নূর তানির বেবির সাথে সপ্তাহখানেক থেকে ওরা আবার ধানমন্ডির বাসায় চলে এসেছে। এখন আবার সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। এবার 5 মাস পুরো হওয়ার পর আদিত্য রিপাকে নিজের জেল থেকে বের করে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। বেলা 12টা, আজ শুক্রবার, তাই আদিত্য আজ বাসায় আছে। আদিত্য বেডে বসে আপেল খাচ্ছে আর ল্যাপটপে কিছু কাজ করছে। নূর ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। হঠাৎ আদিত্যের গায়ে কিছু পানির ছিটা এসে লাগলো। আদিত্য হকচকিয়ে উঠে পানি কোথা থেকে আসলো সেই উৎস খোঁজার জন্য সামনে তাকালো। আর সামনে তাকাতেই বেচারা আদিত্যের হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। সামনে নূর ওয়াশরুমের দরজায় শুধু একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। তোয়ালেটা বুকের উপর দিয়ে পেঁচিয়ে হাঁটুর উপর পর্যন্ত ঝুলে আছে। নূর দরজার সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে একটা হাঁটু ভাঁজ করে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে আবেদনময়ী হয়ে হাসি দিচ্ছে। চুলগুলো আধো ভেজা হয়ে ছড়িয়ে আছে। আদিত্যের গায়ে পানি নূরই ছিটিয়ে মেরেছে।
নূরের এমন মাত্রাতিরিক্ত আবেদনময়ী রূপ দেখে আদিত্য হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। মন্ত্রমুগ্ধের মতো হা হয়ে গেছে। হা হয়ে থাকায় আদিত্যের মুখে থাকা আপেলের টুকরোটা মুখ থেকে নিচে পড়ে গেল। নূর আবেদনময়ী হাসি দিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে আদিত্যকে নিজের কাছে ডাকলো। আদিত্য মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়িয়ে নূরের দিকে আসতে লাগলো। নূরের কাছাকাছি আসতেই হঠাৎ নূর দুষ্টু হেসে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। নূরের হাসি আদিত্যের ঘোর কাটল। আদিত্য ওয়াশরুমে দরজায় নক করে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি। আমাকে পাগল করে এখন দরজা বন্ধ করে দিচ্ছ? খোলো না প্লিজ। তুমি না আমার লক্ষ্মী বউ, আমার সুইট সুইট কিউটি সোনা, প্লিজ না। নূর শুধু ভেতর থেকে হেসেই যাচ্ছে। আদিত্য আবার বলে উঠল, ঠিক আছে, খুলবে না তো? ফাইন, থাকো তুমি। আমাকে পুড়িয়ে অনেক মজা পাচ্ছ তাই না? তাহলে তুমি মজাই নাও, আমি গেলাম। কথাটা বলে আদিত্য চুপ করে দরজার পাশে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে রইল। আদিত্যের কোনো সারা শব্দ না পেয়ে নূর চেক করার জন্য দরজাটা হালকা খুলে মাথা বের করে উকি দিয়ে দেখল আদিত্য আছে না নেই। তখনই হঠাৎ আদিত্য দ্রুত এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে নূরকে দেওয়ালের সাথে চেপে ধরল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেল। যখন বুঝতে পারল তখন লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। আদিত্য টেডি স্মাইল দিয়ে বলল, অনেক মজা হচ্ছিল না? এখন কোথায় পালাবে আমার কাছ থেকে? নূর আদিত্যের দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, কোথায় পালাবো তোমার থেকে? আমার ঠিকানাই তো তুমি। নূরের কথায় আদিত্য মুচকি হেসে নূরের ঠোঁটের দিকে এগুলো। ডুব দিল নূরের রসালো ঠোঁটে। চুষে নিতে থাকলো নূরের ঠোঁটের সব মধু। নূর ও আদিত্যের চুল খামচে ধরে আদিত্যের ভালোবাসায় সাড়া দিতে লাগলো। আদিত্য চুমু খেতে খেতে নূরের তোয়ালের গিট খুলে ফেলল। দুপুর 2টো। বেডের উপর আদিত্য নূরের পেটের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে খোলা পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছে আর আঙ্গুল দিয়ে নূরের নাভির চারিদিকে আঁকিবুকি করছে। নূর মুচকি হেসে আদিত্যের চুলে বিলি কেটে দিচ্ছে। নূর ভাবল এখন আদিত্যের মুড অনেক ভালো আছে, এখনই ভালো সুযোগ কথাটা বলার। এসব ভেবে নূর মিষ্টি করে বলল, শোনো না, একটা কথা বলা ছিল। আদিত্য নূরের পেটে একটা চুমু খেয়ে বলল, একটা কেন, হাজারটা বলো প্রাণ পাখি। বলছিলাম যে আমাদের এখন বেবি নেওয়া উচিত, তাই না? দেখো, তানি আমাদের জামাইকে তো নিয়ে আসলো, এখন আমাদের মেয়েকেও দুনিয়াতে আনতে হবে। আদিত্য হঠাৎ হঠাৎ বাচ্চার কথা কোথা থেকে আসলো? কে ঢুকালো তোমার মাথায় এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আদিত্যের এমন রিয়াকশনে নূর একটু অবাক হলো। নূর ভ্রু কুঁচকে বলল, ফালতু চিন্তা মানে? বাচ্চা নেওয়া তোমার কাছে ফালতু চিন্তা মনে হয়? দেখো, আমাদের বিয়ে প্রায় 1.5 বছর হতে চলেছে। এক্ষুনি সঠিক সময় এসছে বাচ্চা নেওয়ার। চলো না আমরা একটা বেবি নিই। আদিত্য হালকা রাগী কণ্ঠে বলল, আচ্ছা, তো এসব রোমান্টিক প্ল্যান সব বাচ্চা নেওয়ার জন্য করছিলে তাই না? দেখো, এসব বাচ্চা নেওয়ার কথা ভুলে যাও। তোমার যদি বেবি চাই তাহলে আমরা বেবি অ্যাডপ্ট করব। দুনিয়াতে অনেক এতিম বাচ্চা আছে যাদের কোনো মা বাবা কিছুই নেই, সেখান থেকে আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিব। তাহলে খুশি তো? বাচ্চা হলেই তো হলো। এসব কি ধরনের কথা বলছো? আমরা বাচ্চা অ্যাডপ্ট কেন করব? আমি নিজের বাচ্চা চাই, যা তোমার আমার ভালোবাসার চিহ্ন হিসেবে আমার গর্ভে আসবে। আমি অন্য বাচ্চা না, তোমার অংশ চাই। দেখো, এটা কখনোই হবে না। আমি তোমার লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। তোমাকে একবার হারিয়েছি, আরেকবার হারানোর ক্ষমতা আমার মাঝে নেই। তুমি কিছুদিন আগেই এত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে উঠেছ, আবার বাচ্চা কনসিভ করে তোমার লাইফ রিস্কে ফেলতে পারবো না। বাচ্চা কনসিভ করার পর যদি কোনো কমপ্লিকেশন আসে, তখন ডেলিভারিতে যে পেইন হয়, আমি তোমার ওই পেইন কিছুতেই সহ্য করতে পারবো না। যদি ডেলিভারি হওয়ার সময় তোমার কিছু হয়ে যায়, তখন আমি কি করব? তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচব না। আর যদি আমরাই না থাকি তাহলে বাচ্চা দিয়ে কি হবে? তাই এসব বেবি নেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কি বলছো তুমি এসব? পরে কি হবে না হবে সেই চিন্তা করে আমি কখনো মা হব না? আমাকে কি তোমার এত সেলফিশ মনে হয়? দুনিয়াতে কি আমি একাই মা হব নাকি? প্রতিদিন লাখ লাখ মহিলা বাচ্চা জন্ম দিচ্ছে, তারা কি সবাই মরে যাচ্ছে? আর লেবার পেইন সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা সব মেয়েদেরই দিয়ে দিয়েছে। তাই বলে কি সবাই সেই ভয়ে বাচ্চা নেওয়া বন্ধ করে দেবে? এটা কেমন কথা?
দেখো সবাই কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু জানি যে আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না, ব্যাস। আর আমাদের পরিবার, তাদের কি কোনো চাওয়া নেই আমাদের উপর? বাবার কি ইচ্ছে হয় না তার একমাত্র ছেলের ঘরে নাতি নাতনির মুখ দেখতে, যে তার ছেলের অংশ হবে? তানি বেচারি কত আশায় আছে আমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দেবে। তুমি তাদের কথা একবারও ভাববে না? তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? দেখো এত কিছু আমি জানি না। তোমার আর পরিবারের জন্য তো বাচ্চা অ্যাডপ্ট করতেই চাচ্ছি, এর বেশি আমি আর কিছু করতে পারবো না, ব্যাস কথা শেষ। এই নিয়ে আর কোনো আর্গিও হবে না। কথাটা বলে আদিত্য উঠে চলে গেল। নূরের অনেক কান্না পাচ্ছে আদিত্যের কথায়। লোকটা এমন কেন? সব কিছুতেই এত বেশি বোঝার কি দরকার? এখন কি করব আমি? কিভাবে বোঝাবো এই পাগলকে? এইভাবে দুদিন কেটে গেল। নূর আদিত্যকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। নূর পরিবারের অন্যদের দিয়েও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আদিত্য ডিসিশনে অটল। সবাই ট্রাই করে হার মেনে নিয়েছে, তবে নূর এখনও হার মানেনি। ও এখনও চেষ্টা করেই যাচ্ছে। যেমন এখনও আদিত্য ডিনার শেষে একটু আরাম করছে, আর নূর সেই কখন থেকে একই কথাই বলে যাচ্ছে, বেবি নেওয়ার কথা। আদিত্য এবার বিরক্ত হয়ে বলল, কি বারবার এক কথাই বলে যাচ্ছ? আমি বলেছি না মানে না, তাও বারবার কেন এক কথাই বলে যাচ্ছ? তুমি যত যাই বলো, আমার ডিসিশন চেঞ্জ হবে না। এই কথাটা তোমার মাইন্ডে ফিট করে নাও। নূর এবার রাগী কণ্ঠে বলল, না, ফিট করব না। আমার বাচ্চা চাই মানে চাই, তোমাকে আমার কথা শুনতে হবে। আর আমার ডিসিশনও ফাইনাল। নূর আরও রেগে গেল। বাচ্চা দেবে না তো? এটাই তোমার ফাইনাল ডিসিশন? এখন কি স্ট্যাম্পে সই করে দেব নাকি? বললাম তো এটাই ফাইনাল। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার কাছেও আসা বন্ধ তোমার। তুমি যতদিন না বাবু দিতে চাইবে ততদিন আমাদের মাঝে ওসব হবে না, এই আমি বলে দিলাম। আর এটা আমারও ফাইনাল ডিসিশন। নূর আদিত্য মনে মনে ভয় পেলেও উপরে উপরে অ্যাটিটিউড দেখিয়ে বলল, হ্যাঁ তো না আসলাম কাছে? আমি কি এতটাই ডেসপারেট নাকি যে বউয়ের সাথে ফিজিক্যাল না হয়ে থাকতে পারবো না? নিজের উপর যথেষ্ট কন্ট্রোল আছে আমার। তোমার মাথা থেকে এই বাচ্চার ভূত নামানোর জন্য যদি আমাকে এটা করতে হয়, তাহলে আমি এটাতেও রাজি। নূর রাগে কিরমির করে উল্টো দিকে হয়ে শুয়ে পড়ল আর মনে মনে বলল, দেখা যাক মিস্টার, কতক্ষণ আপনি আমার কথায় কায়েম থাকতে পারেন। একটু পরে আদিত্য নূরকে ঘুরিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আদিত্য ধমক দিয়ে বলল, কি হলো? এভাবে সাপের মতো মুচড়া মুচড়ি করছো কেন? তোমার সাথে ফিজিক্যাল হতে পারবো না তার মানে এই না যে তোমাকে ছুতেই পারবো না। যত যাই হোক না কেন তুমি আমার বুকেই ঘুমাবে, তাই নড়াচড়া না করে চুপচাপ বুকের মাঝে থাকো, আমার অনেক ঘুম পাচ্ছে। আদিত্যের কথায় নূরও আর কিচ্ছু না বলে মুচকি হেসে আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ওর নিজেরও যে আদিত্যের বুকে ছাড়া ঘুম হয় না। পরদিন সন্ধ্যে 7:30 আদিত্য মাত্রই অফিস থেকে এসেছে। বাসার দরজায় এসে বেল বাজালো। একটু পরে নূর এসে দরজা খুলে দিল। আদিত্য স্বাভাবিকভাবেই সামনে তাকালো। সামনে তাকাতেই আদিত্যের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ও নিজের বাসায় না, অন্য কোথাও চলে এসেছে বুঝতে পারছে না। নূর আজ পাতলা একটা নেটের শাড়ি পরেছে, যা শুধু নামেরই শাড়ি। শাড়ির ফাঁকে নূরের ফর্সা শরীর দৃশ্যমান হয়ে আছে। শাড়ির সাথে একটা স্লিভলেস আর ব্ল্যাকলেস ব্লাউজ পরে আজ পুরো বলিউডের হিরোইনের মতো লাগছে। নূরকে এভাবে দেখে বেচারা আদিত্যের অবস্থা শোচনীয় হয়ে গেছে। আদিত্যকে এভাবে দেখে নূর বাঁকা হেসে বলল, কি হলো, দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে আসবে না? নূরের কথায় আদিত্যের ঘোর কাটলো। আদিত্য মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো। নূর আগে আগে যাচ্ছে আর আদিত্য পিছে পিছে। ব্যাকলেস ব্লাউজ পরায় পেছন থেকে নূরের খোলা পর্সা মোলায়েম পিঠ বেরিয়ে আছে। এসব দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। হঠাৎ আদিত্যের অনেক গরম ধরতে লাগলো। আদিত্য রুমে গিয়ে কোট টাই খুলতে লাগলো। নূর আদিত্যের কাছে এসে মুচকি হেসে আদিত্যের কোট টাই খুলতে সাহায্য করলো। নূর আজ স্ট্রং পারফিউম লাগিয়েছে, যা আদিত্যের নাকে এসে লাগতেই আদিত্যের অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আদিত্যের শার্ট খোলা শেষে নূর মুচকি হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে ডিনার সার্ভ করছি। কথাটা বলে নূর চলে যেতে নিলেই আদিত্য বলে উঠল, কি ব্যাপার, আজকে কি তুমি লেস দিবস পালন করছো নাকি? নূর ভ্রু কুচকে বলল, মানে? মানে আজ সবকিছু এভাবে লেস লেস পরে
ঘুরে বেড়াচ্ছ যে, তাই বললাম আর কি। নূর একটু হেসে দিয়ে বলল, কি যে বলো না তুমি, এমন আবার কোনো দিবস হয় নাকি? আজ আমার কেন জানি অনেক গরম লাগছিল, তাই একটু খোলামেলা কাপড় চোপড় পরেছি। কেন, তোমার কি খারাপ লাগছে আমাকে এভাবে দেখে? তাহলে বলো, আমি এক্ষুনি চেঞ্জ করে ফেলছি। একটু মন খারাপ করার ভান করে কথাটা বলল নূর। আদিত্য থতমত খেয়ে বলল,